অনুমোদন করছে সেটাও আমাদের জানা নাই, বা ওনারা কিভাবে উপজেলা থানা কমিটিগুলো দেয় সেগুলো আমাদের জানা নেই, সেগুলো নিয়ে আমাদের মন্তব্য করাটা। আলোচনা করব যে সুনামগঞ্জের মাদক দ্রব্য যে নিয়ন্ত্রণ এবং যে আপনার ধারাবাহিকতাভাবে যেভাবে আপনার, আমরা জানি সুনামগঞ্জ সদরে ছিল যেখানে আপনার মদ, বাংলা মদ বিক্রি হইতো, কিন্তু আপনারা জানি কয়েকজন মিলে, কয়েকজনে মানে একের পর এক আপনারা ডিসি মহোদয়ের কাছে আপনারা অভিযোগ করেছেন। অভিযোগ করার পরে আজকে যেমন ৯/৭ ইংরেজি রোজ রবিবার আজকে ডিসি মহোদয়ের একটি সম্মেলন কক্ষে এই সিদ্ধান্ত হয়েছে, যে সিদ্ধান্ত নাকি আপনার বাংলা মদের বার যে মধ্যবাজারে তারা ৩ মাসের ভিতরে স্থানান্তর করার জন্য। এই বিষয়ে আপনাদের মতামত এবং আপনাদের যে আসলে আমাদের এইখানে যে আমাদের তো সুনামগঞ্জ শহরের প্রাণ কিন্তু আমাদের মধ্যবাজার, যেখানে অনেক আবাসিক এলাকা রয়েছে, তারপরে পাশে একটা মসজিদ রয়েছে। এই আমাদের বাংলা মদের দোকান অনেক পুরাতন, যার কারণে আমরা যত সমাজে যত সচেতন নাগরিক ছিল বা আমরা এলাকার ভিত্তিক আমরা সবাই চেষ্টা করছি যাতে এইখান থেকে মদের দোকানটা স্থানান্তর হয়, এখানে আমাদের যুব সমাজগুলো যাতে ভালো থাকে, সবাই সুস্থ থাকে, এই নেশার প্রতি আসক্ত না হয়। যার কারণে আমরা প্রত্যেকটা মানুষ এইটা স্থানান্তরের জন্য ডিসি মহাশয়ের পূর্বেও আমরা এই নিয়ে অনেক আনন্দ সংগ্রাম করছি, করছি। এইগুলো করার পরেও বর্তমান সময়ে দেখা যায় বর্তমান ডিসি এবং বর্তমানের অবস্থাটা আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর এই পরিস্থিতিতে আমাদের এটা সুন্দরভাবে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ৩ মাসের ভিতরে আমাদের এখান থেকে এটা সরে যাবে। কিন্তু জানি না কতটুকু আমাদের এখান থেকে সরবে কি না, শুধু নাকি আইন নিয়ে কলামেই, সেটা তো একমাত্র সামনেই দেখার পালা আমাদের। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে আমাদের নজরে আসছে যে সুনামগঞ্জ জেলাতে একটি মাদক নিয়ন্ত্রণ একটি কমিটি হয়েছে, মাদক নির্মূল কমিটি হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানা, উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক আপনার কমিটিগুলো হয়েছে। এই যে কমিটিগুলো হওয়ার পরে যে আমরা দেখতে পাচ্ছি যারা মদ খায় এবং যারা বিক্রি করে তাদের ঘরে গিয়া তারা বাঘের মতন গিয়া চাপিয়ে মব, এটা কি আমরা মব সৃষ্টি বলবো না, না আপনার মাদক উদ্ধার বলবো? এটা মব সৃষ্টি। আমরা যেটা অনেক সময় ফেসবুকে দেখি, বিভিন্ন মিডিয়ায় দেখি, আমাদের এইসব যে ওরা মব সৃষ্টি করে। কয়েকদিন আগে আমরা এইরকম একটা আমাদের শহরেই দেখা পাচ্ছিলাম যে ওরা মব সৃষ্টি করে, এইভাবে সৃষ্টি করে। এটা তো আসলে ঠিক না। একজন যদি খাওয়া হয়, সে যদি খায় কোনো কিছু মাদক বা কোনো আসক্ত হয়, তাকে ধরে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া তাদের বৈধতা। এই কমিটিটা আচ্ছা, আপনার কথার মধ্যে একটি প্রশ্ন জাগে যে এই যে কমিটি মাদক নিয়ন্ত্রণ বা যে মাদকের যে নির্মূল যে একটা কমিটি পরিষদ হয়েছে, সেটা আপনি বলতেছেন কে বা কার অনুমোদন দিয়েছে। এখন সাধারণ মানুষ এবং আমরা তো এই বিষয়টাই বুঝি যে একটা খারাপ যে কাজগুলো একটা সীমিত আকারে আনার জন্য এগুলা করেছে, এগুলো আসলে মব কেন এই বলতেছেন আপনি? ওনারা যদি সীমিত আকারে নেওয়ার জন্য ওনারা ব্যবসায়ীদেরকে ধরবে। আমাদের বর্ডার থেকে শত শত মাল আসতেছে, কোটি কোটি টাকার মাল আসতেছে, সেইগুলো না ধরে একজন রিক্সার ড্রাইভার, যারা আমরা মনে করেন যেমন গাজাই, একটা রিক্সার ড্রাইভার সে একটা গাজার পুড়িয়া নিয়ে আসতেছে, কিন্তু যে বিক্রি করতেছে ওনাকে তো ওরা কিছু বলতেছে না, কিন্তু যে একটা পুড়িয়া নিয়ে আসতেছে ওকে ধরে মারধর করতেছে, ওকে পুলিশের কাছে দিতেছে, বিভিন্ন ভাবে সামাজিক ভিডিও করে হে প্রতিপন্ন করতেছে। আমরা দেখতেছি যে কমিটি হয়েছে এবং ওই কমিটির লোকজনেরা কিন্তু আসলে যারা মাদক খায় এবং যারা সেবন করে, যারা বিক্রি করে, মাদকের আস্তানা বন্ডবার আস্তানা কিন্তু অনেক মাদক তারা গিয়ে উদ্ধার করেছে। উদ্ধার করে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের কাছে তারা হস্তান্তর করেছে। তারা কিভাবে আপনার মব সৃষ্টি, সেটাকে কেন আপনি মব বললেন? মব বললেন যেমন ধরেন আমরা অনেক জায়গায় দেখতেছি অনেকের বাড়িতে, ওদের বাড়িতে অনধিকার প্রবেশ, এটা মবের। অনধিকার প্রবেশ করিয়া ওরা মাদক করবে, এটা তো যে কোনো আমরা আইনের পরিপন্থীর বাহিরে তো যেতে পারি। আচ্ছা, আইনের পরিপন্থী হলে ওইটা মব সৃষ্টি করা হয়। এখন যে আপনি যে প্রশ্নগুলো আপনার উত্থাপিত হচ্ছে যে এই যে কমিটির মাধ্যমে যে মদগুলো উদ্ধার হচ্ছে, যে মানুষগুলো আপনার তারা ধরে ভাঙ দিয়ে তারা মব বল, আমরা মব বলবো না, আমরা বলবো যারা খারাপ কালচার থেকে তারা ওদেরকে তারা মানে সরে আনার চেষ্টা করছে, আপনার সরে আনতেছে। এবং ওই যে কাজগুলো কিন্তু মূল
কারিকুলামটা কিন্তু হচ্ছে পুলিশ প্রশাসনের যদি হস্তক্ষেপ না থাকতো, তাহলে কিন্তু এই যে নির্মূল কমিটি ওরা কিন্তু ওরা এভাবে কিচ্ছু ধরার করতে পারতো না। ক্ষমতা হয়তো না। না, না, এই যে আপনার পুলিশ প্রশাসন, আমরা জানি ৫ তারিখের পরে এই যে যে বর্তমান ৫ আগস্টের পরে থেকে বাংলাদেশের যে একটি প্রায় ২ বছর কিন্তু যে একটা পুলিশ প্রশাসনের প্রতি যে মানুষের অনাস্থা ছিল, বর্তমানে কিন্তু একটি আস্থার প্রতীক হয়েছে। বিশেষ করে আমি যদি বলি, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার যে ওসি রতন শেখ আসার পর থেকে মাদক এবং বিভিন্ন যে খারাপ লোকেরা এবং যে চক্রগুলো আছে, ওই চক্রগুলো কিন্তু ওসি রতন শেখ, আমরা যেগুলো দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে এবং আমরা যেগুলো আমরা সামনে দেখছি, ওসি রতন শেখের মাধ্যমে কিন্তু অনেক মাদক নির্মূল হচ্ছে। এই বিষয়ে আপনাকে কি বলবেন? এই বিষয়টা আমরা আসলে সাধুবাদ জানাই। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে বললে হয় না, এটা ঠিক না। ৫ আগস্টের পর থেকে বলতে আমাদের বিএনপি সরকার, আমাদের তারেক রহমান সরকার আসার পর থেকে, আমাদের এমপি নুরুল ভাই আসার পর থেকে, ওনার মাদকের জিরো টলারেন্স জারি করার পর থেকেই এই অগ্রগতি এবং আইনের সঠিক প্রয়োগ হইতেছে বর্তমানে। যেমন আমাদের ওসি সাহেব এখন বর্তমানে সঠিক আইনের প্রয়োগ করতেছে, যার কারণে এই মাদকের ছোবল থেকে অনেক যুব সমাজ রক্ষা পেতেছে, এইগুলো ধরা পড়তেছে। এইগুলোর জন্য আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই। যেমন আপনি শুধু বললেন সুনামগঞ্জ সদর যে অ্যাডভোকেট নুরুল ইসলাম এমপি আপনার মহোদয়ের কথা বললেন, কিন্তু আমরা তো দেখছি আরো 4টি থানা এবং 4টি আসন আছে। সেই আসনে কি এইরকম কি আপনারা চান প্রত্যেকটা কিনা? আসনে প্রত্যেকটা এমপি চায় ওনারা জিরো টলার যে মাদক মুক্ত তাদের আসন করতে। এটা প্রত্যেকটা এমপি চায়। আমার আসন যেহেতু 4, তাই আমি সংক্ষিপ্ত নাম উল্লেখ করে আমাদের এমপির কথা বললাম। অন্যটা তো আমরা নাম উল্লেখ করে বলতে পারি না, যেহেতু ওইটা আমার ভোটার এরিয়া না বা কোনো কিছু না আমার। তা আমরা তবে দেখতে পাইতেছি অনেক সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এরকম হইতেছে, খুব ভালো হইতেছে। আচ্ছা, এখন আমি যদি আপনাকে আরো একটি প্রশ্ন করি, এই যে সুনামগঞ্জ যেমন আজকে যে মাদক আমরা দেখলাম, একজন সংবাদ কর্মীও একটা মাদক সহ আপনার মানে পুলিশে আপনার গ্রেফতার করেছে বা তারে মানে আটকাছে প্রায় 5 বোতল ব্ল্যাক মদ নিয়ে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা আসলে আমরা ওকে প্রথমত আমরা সংবাদকর্মী বলতে পারি না। আচ্ছা। সংবাদকর্মীর পরিচয়ে সে মাদক ব্যবসা করতে। হুম। সে মাদক ব্যবসায়ী বললে সে 5 বোতল মদ নিয়ে আসতেছে, নয়তো সে আসতো না। সে যদি সত্যি সংবাদকর্মীর নাম বিক্রি করতো, সে সত্যি সংবাদকর্মীর না। এই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী ওনারাই দেখবে, ওনাদের বিষয়টাই দেখাটা বাঞ্ছনীয় হবে। আর যে বিষয়টা জানি মুসাদ্দিক ভাই, আপনি কিন্তু সুনামগঞ্জের মধ্যে একটি প্রতিভাবান যুবক এবং আপনার যে জায়গায় কিন্তু অন্যায় হয় সেই জায়গায় কিন্তু আপনি মামলা করেন বা অভিযোগ করেন, যে যে বিষয়গুলো প্রশাসনের আয়ত্তে আসে। যেমন আমার জানা মতে কিন্তু আপনি প্রায় 8 থেকে 10টা মানে অভিযোগ করেছেন বিভিন্ন দপ্তরে। আপনি মূল হচ্ছে আপনার যেন প্রশাসনের এবং আইন প্রয়োগ হয়, সেই বিষয়ে আপনি, অনেকেই বলে নাকি আপনি মামলাবাজ, মানে আপনি মামলা বাণিজ্য করেন। এই বিষয়টা আপনি কি বলবেন? এইটা আসলে যারা ভালো কাজ করতে পারে না তারাই অন্যের বিষয় নিয়ে সমালোচনা করে। এইটা ওনারা যা বলে বলুক, আমি ভালো কাজ করতে, আমি চাই ময়লাটা পরিষ্কার হোক। ড্রেনেজ ব্যবস্থা যখন আমরা নিজেরা নাইমা পরিষ্কার না করি, শুধু মুখেই বলি যে পরিষ্কার করো পরিষ্কার করো, তাহলে তো এটা পরিষ্কার হবে না। আমাদের দেশটাই এখন দুর্নীতিতে ভরপুর। বেশিরভাগ আমলারাই দুর্নীতিগ্রস্ত, বেশিরভাগ প্রশাসনই দুর্নীতিগ্রস্ত। এইগুলো যাতে একটা আয়ত্তের ভিতরে আসে, দুর্নীতিটা কমে। দুর্নীতি বন্ধ করতে পারবো তা আমি জানি না, তবে আমি দুর্নীতি কমানোর বা আমার জেলার দুর্নীতি মুক্ত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে কে বা কারা কি বললো না বললো সেটা আসলে আমার মুখ্য বিষয় না। আমি আমার লক্ষ্যে এগিয়ে যাবো। আচ্ছা, আপনি যে বিভিন্ন দপ্তরে যে অভিযোগগুলা করেন, বিভিন্ন মানুষের নাম দিয়ে অভিযোগ করেন, এই পর্যন্ত কি কোনো দপ্তরের লোকজন এবং যে কর্মকর্তা কি আপনারে ম্যানেজ করার জন্য বা আপনার টাকা পয়সা বা এইরকম কোন লোক আপনার দেখেছি কিনা? আসলে আমাদেরকে বলতে। আসলে আমি নাম বলতে পারবো না, তবে বিভিন্ন ডিপার্টমেন্টের অনেকেই আসছিল আমাকে ম্যানেজ করার জন্য, নেগোসিয়েশন করার জন্য, কিন্তু আমি এইগুলোতে পাত্তা দিই না। এইগুলো আমার আসলে, আমি তো টাকার জন্য কোনো কিছু করি না। আমি যাতে আমার দুর্নীতি মুক্ত হয়, সঠিক যেমন ধরেন আমাদের মেডিকেল সঠিক চিকিৎসা পায়, সেই জন্যই আমার লড়া। আচ্ছা, আজকে কিন্তু আসলে আমরা চলমান টিভির পেজ থেকে কিন্তু আসলে আমরা এখানে আসছি। যারা আমাদের ফেসবুকে বা পেজে এবং যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের উদ্দেশ্যে কি কিছু বলেন? আমরা বলবো সবাই দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হই, নিজের নিজের জায়গা থেকে। যদি আমি দুর্নীতি দেখি আর যদি আমি মুখ বন্ধ করে থাকলে, এটা বুদ্ধিমিত্তিক প্রতিবন্ধী দুর্নীতি, বুদ্ধিমিত্তিক দুর্নীতি। আমি দুর্নীতি দেখলে সেটা প্রোটেক্ট করতে হবে। সবাইকে আহ্বান করবো যাতে দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এগিয়ে আসে। আচ্ছা, এখন আরেকটা বিষয় যদি আমরা বলি, সুনামগঞ্জ সদরে কিন্তু একটি দুপাজার নদী আছে, যে নদীটা কিন্তু বালু এবং পাথরে মিশ্রিত একটি গান। আমরা
দেখতে পাচ্ছি আপনারা কয়েকদিন আগে একটি কমিটি করেছেন হ্যাঁ, 2009 নদী রক্ষা আন্দোলন। আন্দোলন। এই যে নদী রক্ষা আন্দোলন আপনারা কমিটিটা করেছেন, আপনারা কমিটি করার পরে কি আপনার বালুখেকুড়া কি এখনো স্তব্ধ আছে না আরো বেপুরা হয়েছে? কি না, বিষয়টা যদি আসলে আমি বলতেন? সেই বিষয়টা বলতে, কমিটিটা তো হইতেছে কয়েকদিন হইতেছে, কিন্তু পূর্ববর্তী 5 আগস্টের পর থেকেই আমরা দেখছি এই 2000 চলতি নদী বালু পাথরের আমাদের খনিয়াটা এইখান থেকে 5 আগস্টের পরে এক দ্বারা 2.5 থেকে 3 মাসে 112 কোটি টাকার বালু লুট করে, যাতে যে করাপশনে যুক্ত ছিল আমাদের সাবেক এসপি মহোদয়, যাকে প্রত্যাহার করা হয়েছিল সুনামগঞ্জ থেকে, আনোয়ার হোসেন খান সহ জেলা প্রশাসনের বিভিন্ন ছোট ছোট কর্মকর্তা কর্মচারীরা ছিল, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি কিন্তু একটা অভিযোগ দায়ের করেছিলাম। সেই অভিযোগের কোনো প্রতিক্রিয়া হয়নি, এবং জেলা প্রশাসন কি কারণে নীরব ভূমিকা পালন করছে সেটা আসলে আমার বুঝতেছি না। আচ্ছা, এখন আমি যদি আর বর্তমান সময়ে আমরা কমিটি করার পর থেকে, বিশেষ করে এই যে আমাদের বৃষ্টির দিনে যেমন বালুকেকুড়া অনেক, কি বলে এটাকে, উগ্র হয়ে যায়। বালু তোলার জন্য ওরা মানে বিশেষ করে এই বৃষ্টির দিনটাই ওরা পাইছে না, যাতে আমাদের পুলিশ প্রশাসন জেলা প্রশাসন থেকে কেউ যাইতে না পারে, বৃষ্টির কারণে বিভিন্ন সমস্যা হওয়ার সুযোগে ওরা সুযোগ ব্যবহার করছে। একবার আমি যদি আপনাকে আরো ঠিক কথা বলি, আমি বলে রাখি, যখন আমরা দেখতেছি কিন্তু প্রতিদিন হুম। ক্ষুদা ঠমরো সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখের দিক নির্দেশনায় হুম। প্রতিদিন না হলে 1 থেকে 2টা 5টা, যেমন আজকেও আমরা সন্ধ্যার পর দেখতে পাচ্ছি একটি বড় বলগেট, মনে হয় 8,000 ফুটি একটি বলগেট কিন্তু বর্তমানে সদর থানা পুলিশ ফাঁড়িতে আছে। উনি কিন্তু একের পর এক অভিযান করে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই বিষয়টা মানে ওসি মহোদয়ের যে কাজগুলো করতেছে, আপনি কি অসি বলবেন? মহোদয়ের এই কাজগুলারে আমরা সাধুবাদ জানাই, এছাড়া আমাদের আর কিছু বলার, ওনার ওইটা নৈতিক হ্যাঁ। দায়িত্ব, এবং আমরা বলবো অসি মহোদয়কে আরো অ্যাক্টিভ হওয়ার জন্য, যাতে এই 2000 রাতের অন্ধকারে একটা ধরলে আরো 10টা না বাইর হয়ে যায়, সেই দিকে নজর দেওয়া। আচ্ছা, আমি যদি আপনাকে আরেকটি কথা বলে রাখি, যে 2024 এবং যে আমরা আগস্ট বলি, হুম। যে বর্তমান যে জুলাই যোদ্ধা, হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি যে এই জুলাই যুদ্ধের কারণে কিন্তু অনেকেই বলে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে, এবং যে এই 5 আগস্টের আগে যে পুলিশের যে কর্মকাণ্ড ছিল এবং 5 আগস্টের পরে যে পুলিশের যে বর্তমানে কর্মকাণ্ড এবং তাদের যে পেশাধারিত্বরা, মানে কোনো পার্থক্য আছে কিনা আপনার কাছে? আমি 5 আগস্টে আসলে এই যে জুলাই যোদ্ধা বলছেন, এইসব নিয়ে আমি মন্তব্য করতে রাজি না। তবে আমি সাধারণ জনগণ হিসাবে দেখতে পাইতেছি যে 5 আগস্টের পর থেকে দুর্নীতি মানে বাড়ছে, কমে নাই। আমাদের দেশে দুর্নীতি উত্থান হইতেছে, কিন্তু পতন হইতেছে না। এই পতনের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে পুলিশ প্রশাসনের 5 আগস্টের আগে যে কর্মকাণ্ড এবং যে তাদের যে দায়িত্বগুলো পালন করেছিল এবং 5 তারিখের পরে বর্তমান অনবধি পর্যন্ত তাদের দায়িত্বগুলো পালনের মধ্যে আপনার কি কোনো দ্বিমত আছে কিনা? না, আমার কোনো দ্বিমত নাই, আসলে এইগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না। না, যদি খুলাসা করতে, না, কেন? আমি আসলে মন্তব্য করতে রাজি না। না, সেটা তো মন্তব্য না, সেটা আমি আপনার আসলে কাছে বুঝি কিরকম? না, সেই বিষয়টা আমি বুঝি না। না, কারণ আমরা তো অবশ্যই আমি অ্যানালাইসিস করতে, এই পুলিশ প্রশাসন বা এইসব নিয়ে আমি অ্যানালাইসিস করতে আসলে তেমন আগ্রহী না। আচ্ছা, যেমন আপনার এই কথা যদি আমি বলি, যেমন এই যে ফ্যামিলি কার্ড, একটা বিষয় যদি বলি, এখন সরকারের যে বর্তমানে ফ্যামিলি কার্ড দিয়েছে, কিন্তু এখনো কিন্তু কার্যক্রম হয় নাই, কিন্তু শুরু হওয়ার আগেই এই যে বর্তমানে আমরা অনেক জায়গায় 3 দিন দেখতেছি আগে দুর্নীতি বা হইতেছে। অনেক জায়গায় দেখতেছি, যেমন আমাদের তাহিরপুর উপজেলা মাত্র 70 জনের নামটা লিস্ট করেছে, 70 জনের মধ্যে প্রায় 70 28,000 টাকা লুট করেছে, এ নিয়ে একটা 28,000 অভিযোগও দাখিল হয়েছে। হ্যাঁ, তাহলে এই বিষয়টা কি বলবেন? এই বিষয়টা আসলে সেটা কি সরকারের ব্যর্থতা না সরকারের ব্যর্থতা, আপনার দলীয় ব্যর্থতা? সরকারের ব্যর্থতা, দলীয় ব্যর্থতা, একটা ব্যক্তিগত ব্যর্থতা। একজন ব্যক্তি সে সামান্য লোভের জন্য, সামান্য আশায় তার ব্যক্তিত্ব নষ্ট করে দেয়। সেটা কি এটা দলীয় হওয়ার কারণ না? দলীয় হওয়ার কারণ না, এটা হইল সে ওই যে সুযোগ পাওয়ার কারণ, সুযোগ পাওয়ার কারণ। এইরকম সুযোগ পাওয়ার কারণ। তার এই সুযোগটা লোকগুলার কে সুযোগ দিয়েছে? দিতেছে আসলে আমাদের প্রশাসনের কিছু ছোটখাটো কর্মকর্তা, আচ্ছা, আচ্ছা। যাতে আমরা ওরা লিস্ট করার মতো সুযোগ তৈরি করে। তাহলে এখন আপনি যদি বর্তমান মাননীয় সরকারের যদি আপনি এই বিষয় নিয়ে আপনি কি
কি বলতে চান এই বলেন। বিষয় নিয়ে আসলে আমি সরাসরি সরকারের কাছে কিছু বলতে চাইতেছি না, তবে আমি আশা ব্যক্ত করি যাতে সরাসরি এই মধ্যস্থে কাউকে না দিয়ে সরকারি প্রশাসনের মাধ্যমে উনি সঠিক তালিকাটা নির্ধারণ করে যারা সঠিক পাওয়ার যোগ্য তারাই যেন তাদের লিস্টে যেন তারা তৈরি করে, আচ্ছা, তারাই এখন পাওয়ার। যেহেতু আমরা সুনামগঞ্জ থেকে কথা বলছি এবং আমাদের যে সুনামগঞ্জে 5 আসনের যে এমপি সাহেবরা আছেন, হ্যাঁ, হ্যাঁ। ওনাদের কি কোনো দায়িত্ব এবং করণীয় কি আছে কিনা এই আমাদের বিষয়ে এমপি বলতেন। মহোদয়গণকে আমি বলবো ওনারা যেন সঠিকভাবে ওনারা এগুলো একটু দেখভাল করে সঠিকটা যাচাই বাছাই করে যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনারা আহ, পরবর্তী নির্দেশনা দেন তালিকাটা দিয়ে। যাই হোক, এতক্ষণ আমরা ছিলাম দৈনিক চলমান টিভির পক্ষ থেকে আমরা কিছু আলোচনা করেছিলাম। আপনারা যে বা যারা শুনে ফেসবুক পেজ থেকে দেখেছেন, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখেছেন আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।